হ্যালো, আমি মাহতাব রশিদ। আমি কমিক্স আঁকি, কার্টুন আঁকি, গ্রাফিক নভেল করার চেষ্টা করতেছি বেশ কিছুদিন ধরে। এই গ্রাফিক নভেল, কার্টুন এবং কমিক্স এই আঁকার যে জার্নিটা বেশ লম্বা সময় একটা জার্নি মধ্যে দিয়ে যাচ্ছি এখনো। সেই জার্নিতে আমার কাছে মনে হয় যে অন্যতম বড় বিষয়, অন্যতম মাইলফলক ছিল প্রতিবাস্তব নামের একটা প্রজেক্ট। একটা প্রজেক্ট থেকে যেটা আস্তে আস্তে আরো অনেক বড় প্রজেক্টের দিকে মুখ দেখেছে, সেই বড় বড় প্রজেক্টের দিকে সেটা রওনা দিয়েছিল এই প্রজেক্টটা। সেটা নিয়ে পার্টিকুলারলি আজকে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। প্রতিবাস্তব শুরু করেছিলাম আমার মনে পড়ে ২০২২ সালের দিকে। ২০২২ সালের মাঝামাঝি সময় মে জুনের দিকে মেহেদী হক ভাই, ঢাকা কমিক্সের কর্ণধার কার্টুনিস্ট এবং কমিক আর্টিস্ট, তার সাথে গল্পে গল্পে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে এই প্রতিবাস্তবের আইডিয়াটা মাথায় আসে। এবং তখন বিষয়টা ছিল যে আমরা কমিক্স শিল্পীরা, আমরা তো বিভিন্ন ধরনের কমিক্স আঁকি, বিভিন্ন কমিক্স পড়ি। আমরা বাংলাদেশে যখন কমিক্স করতে যাই তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমি আমার গল্পটা বলছি, পাঠক কিভাবে নিচ্ছে, আমার ইন্ডাস্ট্রি কতটুকু বড়, বা কোন ধরনের গল্প পাঠক বেশি পছন্দ করছে, সেটা কি ফানি নাকি সেটা গ্যাগ নাকি সেটা থ্রিলার। এবং সবসময় ইন্ডাস্ট্রি দিকে এটা খেয়াল রেখে কাজ করা হয়, বা ওটা ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় থাকে। তো প্রতিবাস্তবের ক্ষেত্রে আমার চেষ্টা করছিলাম যে একসাথে কমিক সংকলন তো বিভিন্ন সময় হয়েছে, ঢাকা কমিক্স থেকে হয়েছিল আমার মনে আছে 2015-16 সালের দিকে। ঢাকা কমিক্স ডাইজেস্ট ডাইজেস্ট নামে একটা বই বেরিয়েছিল। সেখানে বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম কমিক্স ছিল। এখন সেইটা আমি পড়েছিলাম পাঠক হিসেবেই, ফ্যান হিসেবেই। পাঠক হিসেবেই পড়েছি, ফ্যান হিসেবেই কালেক্ট করেছিলাম। প্রায় ১০ বছরের আগের কথা। তো এখন ২০২৫ সাল। তো এত সময় পর ২০২২ সালের দিকে আমি যখন নিজে কমিক্স শিল্পী হিসেবে ঢাকা কমিক্সের সাথে কাজ করছি, তখন একদিন বিভিন্ন গল্পে গল্পে এই কনসেপ্টটার কথা মাথায় আসে। মেহেদী ভাইয়ের সাথে আলাপ আসে যে আমরা তো অনেক ধরনের কমিক্স পড়ি, পছন্দ করি, ফ্যান হই এসব কমিক্সের। কিন্তু আমরা আর্টিস্টরা যখন কমিক্স করতে চাই, কারণ সবার টেস্ট আসলে একরকম থাকে না। কেউ হয়তো খুবই এক্সপেরিমেন্টাল কমিক্স করছে, কেউ হয়তো খুবই সহজ পাচ্ছে কমিক্স করছে, খুবই সহজ, বা বাচ্চারাও পড়ে মজা পাবে, বড়রাও পড়ে মজা পাবে, এই ধরনের কমিক্স। কারো কমিক্সের ধারণাটা বা তার টেস্টটা আরো এক্সপেরিমেন্টাল, সেটা ইউরোপ কমিক্স থেকে আসতে পারে, সেটা ইউরোপের হেভি মেটাল থেকে আসতে পারে, মাঙ্গা থেকে আসতে পারে, আরো অ্যাবসার্ড ধরনের স্টোরি টেলিং। তো এই ধরনের গল্প যেগুলো সচরাচর আর্টিস্টদের নিজের গল্প, নিজের ভাবনার গল্প, সেই ধরনের গল্পকে আমরা ফিচার করতে চাই, যেখানে আর্টিস্টরা নিজেদের মতো আঁকতে পারে। কারণ সব আর্টিস্টের নিজের পছন্দের একটা টেস্ট আছে, নিজের পছন্দের একটা স্টাইল আছে, তাদের পছন্দের গল্প বলার ধরন আছে, গল্প পড়ার ধরন আছে। সেই জায়গা থেকে একটা প্রজেক্ট ছিল যে আচ্ছা, আমরা যদি সব আর্টিস্টরা তাদের নিজস্ব গল্পটা, যে ধরনের গল্প তারা পছন্দ করে বা যে ধরনের গল্প তারা আঁকতে চায়, এবং যারা হয়তো নিজেরা গল্প না লিখলেও তারা যে ধরনের গল্প আঁকতে পছন্দ করে, তাদেরকে সেটা দিলে কেমন দাঁড়াবে। তো সেই প্রজেক্ট থেকে আমরা কমিক্স করার চেষ্টা করেছি এবং একসাথে কমিক্স করার চেষ্টা করেছি। আমরা একটা কমিক্স সংকলন, কমিক্স কম্পাইলেশন করার চেষ্টা করেছিলাম ২০২২ সালে। আইডিয়াটা ছিল যে ২০২২ সালের দিকে আমার একটা কমিক্সের অতুলন্ত নামের একটা গ্রাফিক নভেল আছে, যেটার সিকুয়েল এখনো বের করতে পারিনি। তো তখন মেহেদী ভাই বলছিল আচ্ছা, আমি বললাম যে মেহেদী ভাই, আমি তো অনেকদিন ধরেই সিকুয়েলটা করার চেষ্টা করতেছি, পছন্দ হচ্ছে না, আর একটু ভালোভাবে মনে হচ্ছে, এটা অন্য কিছু করে কি ব্রেক নিবো নাকি। সে বলে আচ্ছা, কি করবা বলো, আমরা কি এরকম নতুন একটা প্রজেক্ট শুরু করতে পারি। আমি বললাম আচ্ছা ভাই, চেষ্টা করি, দেখা যাক। তখন আর্টিস্টদের আমরা যোগাযোগ করলাম, আমরা প্ল্যান করলাম যে সারা বছর আমরা যেসব আর্টিস্টদের আশেপাশে দেখি, আমাদের সাথে যারা কাজ করেন, এবং আমাদের আর্টিস্ট কমিউনিটিতে আমরা যাদেরকে দেখি রেগুলার কমিক্সের কাজ করছে, তাদের মোটামুটি সবার কাছে রিচ আউট করার চেষ্টা করা আমাদের পরিচিত মানুষদের মাধ্যমে, এবং তাদেরকে জিজ্ঞেস করা যে আচ্ছা, আমরা একটা প্রজেক্ট করছি যেখানে আপনার গল্পটা দেন, এনি জনরা, সেটা সায়েন্স ফিকশন, হরর, গ্রাফিক নভেল ঘরানার, লিটারেচার ঘরানার, ম্যাজিক রিয়ালিজম, মেটাফিকশন, এনিথিং, আপনার গল্পটা আপনি আমাদেরকে দেন, আমরা আপনার মতো করে ছাপাতে চাই। অবশ্যই সম্পাদক মন্ডলী একটা কাজ থাকবে, তারা এখানে আমি এবং মেহেদী ভাই মিলে তাদের ভিশনটা, আর্টিস্টদের ভিশনটা যেন আরো প্রপারলি, আরো প্রেজেন্টেবল ভাবে এই বইয়ের পাতায় চলে আসে, সেই কারণে আমরা চেষ্টা করেছিলাম। এই জায়গা থেকে প্রতিবাস্তব কমিক সংকলন ২০২২ বেরোলো। আমার মনে আছে যে এটা বেরিয়েছিল আমাদের সেপ্টেম্বরের শুরুর দিকে। এর আগের কয়েক মাস আমার মেহেদী ভাইয়ের না খাওয়া বলে এখান থেকে কমিক্স আসছে, ও গল্প দিচ্ছে, ও আঁকছে, এবং অমুকের থেকে আঁকা এখন দিব। অনেকে বলছে যে ভাই, আমার কমিক্সের জন্য ১২ পৃষ্ঠা লাগবেই, অনেকে বলছে না ১৫ পৃষ্ঠার আন্ডারে হবে না। তো এক একজনের এক এক রকম চাহিদা, সবাইকে অ্যাকোমোডেট করা। এটা ছাড়াও এজ এ ফ্যান, আমরা যে কমিক্স পছন্দ করি, আমাদেরও তো অনেক মানুষ আছে তাদেরকে আমরা লুক আপ করি, তাদের নিয়ে এখানে কাজ করার চেষ্টা করা। তো প্রতিবাস্তবের সময় আমার মনে আছে প্রায় ২২ জন শিল্পী কাজ করেছিল, লেখক কাজ করেছিল অনেকজন। আমাদের বাংলাদেশের উদীয়মান প্রচুর লেখক আছেন যারা জনরল ফিকশনের কাজ করছেন, জনরল ফিকশনের আশেপাশে দিয়ে কাজ করছেন। তাদের লেখা খুব চমৎকার। তাদের সাথে হয়তো সবসময় এই ভিজুয়াল আর্টিস্টদের মেল বন্ধটা সবসময় হয়ে ওঠে না।
তো তাদের মাধ্যমে তাদের মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করার চেষ্টা করেছি আমরা। এটা ছাড়াও আমরা চেষ্টা করেছিলাম যে অ্যাজ এ ফ্যান আমাদের কাজ পছন্দ করি, যেমন নতুন ধরনের ভালো কাজকে, এক্সপেরিমেন্টাল কাজকে আগে ছেলে পরিচয় করে দিতে। যেমন পশ্চিমবঙ্গের শঙ্খ ব্যানার্জির কাজের আমরা খুবই ভক্ত। উনি মহাভারতকে নিয়ে বেশ বড় বড় কিছু গ্রাফিক নভেল করেছেন গত বেশ কয়েক বছর ধরে। তো এখানে শঙ্খ ব্যানার্জির যেমন সাক্ষাৎকার আছে, সেরকম আমরা চেষ্টা করেছি যে কমিক্স নিয়ে একটা ইতিহাসের জায়গা করতে, ইতিহাসের পর্যালোচনার জায়গা। কমিক্স নিয়ে প্রবন্ধ লেখেন এবং গবেষণা করেন কৌশিক মজুমদার, কমিক্স ইতিবৃত্ত বইটা তার লেখা। তিনি এখানে বাংলা কমিক্সের ধারা নিয়ে একটি দীর্ঘ নিবন্ধ লিখেছেন। এছাড়াও আছে ডেভ গিবন্স, কিংবদন্তি তুল্য শিল্পী, ওয়াচম্যানের আর্টিস্ট, তার নেওয়া সরাসরি একটি সাক্ষাৎকার যেটা নেওয়া হয়েছিল লন্ডনে। মেরি হক এবং সৈয়দ রাশাদ বেগম তন্ময়, তারা দুজন নিয়েছিলেন, সেই ইন্টারভিউটা আছে। তো এখানে একই সাথে যেরকম আমরা কমিক্স লিখেছিলাম সাক্ষাৎকার, ফিচার এবং কমিক্সের ইতিহাস নিয়ে আলোচনা। তো এই কাজটা আমাদের এত পছন্দের একটা কাজ ছিল এবং আমরা জানতাম না যে এটা আসলে পাঠক কিভাবে দিবে, কারণ এই কাজটা আমরা আবারও বলি যে পুরোপুরি প্যাশন থেকে করা, যে সব শিল্পীরা তাদের পছন্দের গল্প লিখছেন, পছন্দের কমিক্স রাখছেন এবং আমরা সেটা প্রেজেন্ট করার চেষ্টা করছি, এবং পুরোটাই আমাদের ভালোবাসা থেকে। এবং এই ধরনের কাজ মোটামুটি 280 পৃষ্ঠার একটা দীর্ঘ কমিক সংকলন, সেটা আগে এত বড় কাজ সম্ভবত বাংলা অ্যাটলিস্ট অন্তত বাংলাদেশের কমিক্সের ইন্ডাস্ট্রিতে হয়নি জানি। বাংলা কমিক ইন্ডাস্ট্রি অর্থাৎ দুই বাংলা মিলিয়ে সেখানে হয়েছে কিনা আমার জানা নেই। তো এই ধরনের একটা বড় কাজ আমাদের সামনে যখন চলে আসবে এবং আমরা সেটা খুব প্যাশনেটলি করে ফেললাম, বাকি কিছু পাঠকদের হাতে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন কমিক্স করা হয়, আঁকা হয়, তো পাঠকরা সেটার কোনোটা রেসপন্স ভালো থাকে, কোনোটা মোটামুটি থাকে, এটা কেমন হয়। আমরা চেয়েছিলাম যে একটা মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান করতে সেপ্টেম্বরের শুরুতে বাতিঘর বুকশপে আমরা এই অনুষ্ঠানটা করি। এই বইটা যেভাবে সব আর্টিস্ট মিলে একসাথে প্যাশনেটলি লিখেছেন, যখন আমরা আর্টিস্টরা যখন এক ধরনের একসাথে আঁকি, একজন একা আঁকে একটা বই, তখন সে একা একাই আঁকছে, তার 1 মাস 2 মাস পর সে হয়তো কাজ করতে করতে তার ডিমোটিভেটেড হয়ে যেতে পারে। তো যখন আমরা প্রায় 22 জন শিল্পী একসাথে আঁকছি, তখন সবাই ওর কাজ দেখে একে একজন অন্যকেই আসলে মোটিভেটেড করে ফেলে। তো সেভাবে আমরা দেখেছি যে যখন এটা লঞ্চিং ইভেন্টটা হলো, সেখানে প্রচুর পাঠক এসেছেন আমাদের কাছে, আমাদের শুভানুধ্যায়ীরা এসেছেন, এবং এসে এই বইটার শুধুমাত্র বের হওয়ার আগে প্রি অর্ডারই প্রায় 300 কপির মতো সেল হয়েছিল, এবং বইয়ের দামটা ছিল তখন 750 টাকা। মানে ঢাকা কমিক্সের রেট হিসাবে দামটা নেহাত কম নয়। এদের উপর ডিসকাউন্ট ছিল, গিফট ছিল, অনেক কিছু ছিল। তো এই ধরনের বড় একটা বইয়ের রেসপন্স আমরা খুব ভালো পেয়েছিলাম, এবং এটা যখন বের হলো আমরা দেখলাম যে বিভিন্ন পত্রিকা থেকে ফিচার করা হচ্ছে, পাঠকরা কথা বলছেন, রিভিউ হচ্ছে, ভিডিও রিভিউ হচ্ছে, এবং পাঠকরা অত্যন্ত আগ্রহের সাথে জিনিসটা নিয়েছেন। অবশ্যই সমালোচনা ছিল, অবশ্যই এটার মধ্যে আমাদের খামতি ছিল, সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। কিন্তু ওভারঅল পাঠকরা যেভাবে আমাদের খুব ভালোবাসার সাথে আপন করে নিয়েছিল এই প্রতিবাস্তব প্রজেক্টটাকে, এটা আমাদেরকে খুবই উৎসাহ দিচ্ছিল। এখন বলি প্রতিবাস্তব নামটা কেন। আমাদের মনে আছে 2022 সাল, আপনাদের মনে থাকবে, তখন করোনার সময় 2020 সাল থেকে আমরা একটা করোনার এই ফার্স্ট ওয়েভ আসছে, সেকেন্ড ওয়েভ আসছে, এই ধরনের বারবার একটা করোনা ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সবার মনে একটা চাপা আশঙ্কা, শঙ্কা ছিল। তো আমরা গল্পের সময় কাউকে বলে দিইনি যে এইভাবে আঁকতে হবে, এইভাবে লিখতে হবে, কিন্তু অনেক গল্পে আমরা কেমন একটা পরাবাস্তবতার ছোঁয়া পেয়েছি। আমরা একটা চাপা বিষণ্ণতার বা চাপা একটা শঙ্কার সাথেই হয়তো কিছু আবেগ মিশে আছে, কিছু ম্যাজিক রিয়েলিজম মিশে আছে, কিছু সায়েন্টিফিক ফ্যান্টাসি মিশে আছে। এই ধরনের বেশ কিছু গল্প আমরা পেয়েছি, সেখানে কিছু কোয়ারেন্টিন নামে ফাইম রেজন রাবিদের এই গল্পটা যেরকম খুবই রিয়েলিটিটাকেই একটা অন্য লেন্সে দেখে, আবার বেশ কিছু ফানি গল্প আছে যেগুলো আবার মানুষকে বাঁচতে শেখায়। এই ধরনের ডিস্টোপিয়ান ফিকশন আছে সিদ্দিক আহমেদ এবং মুগ্ধর আঁকায়, সিদ্দিক আহমেদের লেখা এবং মুগ্ধর আঁকায়, যেখানে আমরা আরো প্রচন্ড ডিস্টোপিয়ান একটা ঢাকার নিশানা দেখছি। সাইদ মাহমুদের আঁকা আছে হরর, সবগুলোই একটা কেমন একটা পরাবাস্তবতার কথা বলে বেশিরভাগ কমিক্স। তো সেই কারণ থেকে আমরা চেয়েছিলাম যে এই বাস্তবতাটা আসলে শিল্পীর মাথায়, প্রত্যেকটা শিল্পী যেভাবে তার ঢাকাকে দেখছে, যেভাবে তার বাস্তবতাকে, রিয়েলিটিকে দেখছে, সেইটাই আমরা একটা স্নিপেটে আনার চেষ্টা করেছি এই কমিক্স বুকে, তাদের গল্পে আনার চেষ্টা করেছি। সে কারণে এই বাস্তবতা, আমরা যে বর্তমান বাস্তবতাটাকে দেখতাম তখন, সেটাকে কাউন্টার করতে শিল্পীর মাথার সেই ভিশনটা, সেই বাস্তবতাটা। তো এই কারণেই প্রতিবাস্তব, এই বাস্তবতার মাঝে অন্য একটা বাস্তবতার পরিবেশন, সেটাই আমরা এখানে করতে দিচ্ছি। সেখান থেকে প্রতিবাস্তবের জার্নি শুরু। এই প্রথম বইটা হয়ে গেল 280 পৃষ্ঠা, যেখানে আমরা প্রায় 22 জন শিল্পী, প্রায় 7-8 জন লেখক, কয়েকদিন ইন্টারভিউ, বড় বড় শিল্পীর ইন্টারভিউ, সব মিলে আমরা যখন বইটা করলাম এবং প্রচন্ড সাড়া পেলাম, পরের বছর আমরা দেখলাম যে মাত্র 1 বছর ফিরতে না ফিরতেই এই বইটি সম্পূর্ণ স্টক আউট হয়েছে। এবং তখন পরের বছর মেরি ভাই আমাকে বলেন, মাহতাব, এটা তো আমাদের প্যাশন প্রজেক্ট ছিল, এইটা এত ভালো রেসপন্স কিভাবে হলো, আচ্ছা এরপর আমরা কি করতে পারি, আমরা কি এটা পরের সিকুয়েল করার চেষ্টা করবো। তো তখন থেকে আমরা প্রথমবার ডিসিশন নিই পরের বছর যে না,
আমরা চেষ্টা করব প্রতিবাস্তবকে একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হিসেবে, যে এই বইটা কারো হাতে গেলে সে জানবে যে সে বছর বাংলাদেশের কমিক শিল্পীরা কি কি এঁকেছে। মানে সারা বছর যারা আঁকেন তাদের মধ্যে অনেকেই আছেন এখানে, অনেকেই আবার নেই, যাদের আমরা রিচার্জ করতে পারিনি বা যাদের সাথে হয়তো ভবিষ্যতে কাজ করা হবে। তার মোটামুটি বাংলাদেশের কমিক ইন্ডাস্ট্রির একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এটা হাতে নিলে আপনি জানবেন যে বাংলাদেশে কত ট্যালেন্টেড শিল্পীরা এবং আর্টিস্টরা এখানে কাজ করার চেষ্টা করছেন। এই ভাবনা থেকে পরের বছর, এটা ছিল কমিক সংকলন 2022, পরের বছর আমরা নিয়ে আসি প্রতিবাস্তব কমিক সংকলন 2023 স্বপ্ন ও স্মৃতি। আমরা চেষ্টা করেছিলাম যে এটা তো হয়ে গেল, এবার নতুন কি করা যায়। সো নতুন হিসাবে আমরা চেষ্টা করেছি সাইজ বাড়াতে। আগে এটা ছিল 280 পৃষ্ঠার, এবার কমিক্স সংকলনটা হয়ে দাঁড়ালো মোট 350 পৃষ্ঠার। আগের চেয়ে আরো বড়, আগের চেয়ে আরো বেটার, এবং আগের চেয়ে গল্পগুলোর পরিধি আরো বিস্তৃত। আগে কমিক্স গুলো ছিল 4 পৃষ্ঠার, 10 পৃষ্ঠার, 12 পৃষ্ঠার, সর্বোচ্চ 20-22 পৃষ্ঠার। এইবার আমরা শিল্পীদের বললাম তারা যেন আরো হাত ছেড়ে আঁকে। ঠিক সেই কারণে তারা আরো হাত ছেড়ে আঁকলো। তারা আঁকলো এখানে এক একটা কমিক্স, কোনটা 30 পৃষ্ঠার, কোনটা 25 পৃষ্ঠার, 22 পৃষ্ঠার, অনেকগুলো বড় বড় কমিক্স, আরো পূর্ণাঙ্গ তার স্বাদ দেওয়ার জন্য পাঠকদের। সেটা যেমন ছিল, আমরা চেষ্টা করেছিলাম আরো নতুন কিছু কনসেপ্ট আনতে। আমরা একটা স্লিপ কেস নিয়ে এসেছিলাম, এটা ক্যালিগ্রাফি করেছেন তোয়াসিম তোহা। তার এই যে এখানে প্রতিবাস্তব লেখাটাই ক্যালিগ্রাফি করে, এখানে লেখা স্বপ্ন ও স্মৃতি। এই স্লিপ কেস থেকে এটা বেরোতো আসলে। এটার ভিতর ছিল আরহাম হাবিবের স্টিকার এবং ছিল বুকমার্ক, যেগুলা প্রথম বইয়ের সাথে আমরা গিফট হিসেবে দিয়েছিলাম। কারণ বইটাকে আমরা চেয়েছিলাম যে শুধুমাত্র একটা বই হিসেবে না করে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স হিসেবে ডিজাইন করতে। সে কারণে দেখা গেছে আমরা বইয়ের সাথে অনেক রকম পোস্টার দিয়েছি, এক ধরনের একটা লিমিটেড এডিশন টি শার্ট দিয়েছি। বইয়ের ভিতরে আমরা চেয়েছিলাম যে একটা ডিফারেন্ট জেল কভার করতে। এই ধরনের প্রোডাকশনের ইচ্ছা আমাদের ছিল। সেখান থেকে এই প্রতিবাস্তবের 2, যেটা স্বপ্ন ও স্মৃতি, এটার যাত্রা শুরু। এবং এখানে আমরা চেষ্টা করছি আরো নতুন নতুন কনসেপ্ট আছে। গল্প ছবির ভাষা নামের একটি কমিক্সের ল্যাঙ্গুয়েজ নিয়ে, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে মনোযোগ চট্টোপাধ্যায়ের লেখা আছে। এখানে অনেকগুলো পূর্ণাঙ্গ কমিক্স আছে। আমি যদি কমিক্সগুলো একটু ছোট করে দেখাই, কারণ এই বইটা এখনো স্টকে আছে। প্রতিবাস্তব 1 শেষ, কিন্তু প্রতিবাস্তব 2 এবং পরেরটা এখনো স্টকে আছে, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। যেমন মাসুদুল হক, লেখক মাসুদুল হকের একটা সায়েন্স ফিকশন লেখা, এটা এগেছে অনেক সরকার। এটা একটা ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন, যেখানে স্বপ্ন এবং স্মৃতিকে নিয়ে কাজ করে। আমাদের এবার আমরা ঠিক করে দিয়েছিলাম যে প্রথমবার যেহেতু কোনো কনসেপ্ট ছিল না, এবার আমরা চেষ্টা করেছিলাম যে একটা কনসেপ্ট দিতে। পরে আমরা ঠিক করেছিলাম স্বপ্ন এবং স্মৃতি, অর্থাৎ ড্রিমস এন্ড মেমোরি। এই কনসেপ্টটা আমরা আমাদের রাইটার এবং শিল্পীদের হাতে তুলে দিলাম। কারণ শিল্প মানে শিল্পীদের যখন আঁকে, সেটা একটা একরকম স্বপ্নের বাস্তবায়ন হয়। এবং স্বপ্ন নিয়ে এবং স্মৃতি নিয়ে, মেমোরিজ এন্ড ড্রিমস নিয়ে বহু ফরম্যাটে কাজ করা যায়। আমরা জানি যে মেমোরি অর্থাৎ স্মৃতি সবসময় খুব প্রতারণাময়। স্মৃতি আমাদের বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে ধরা যায়। আর স্বপ্ন তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলো একটা, সায়েন্সের চোখে, বিজ্ঞানের চোখে, সোশিও কালচারের চোখে, সোশিও কালচারালিজমের চোখে, ইভেন অ্যাথ্রোপোলজির চোখে। তো সেখান থেকে আমরা চেয়েছিলাম যে স্বপ্ন এবং স্মৃতি কনসেপ্টে মানুষ যেন আরো অনেক কাজ করতে পারে। তো সেই জায়গা থেকে এখানে একটা যেমন সায়েন্স ফিকশন এসেছে, মাসুদ হকের সায়েন্স ফিকশন আমরা সত্যি দেখলাম। এরপর আমরা দেখলাম যে নাতাশা জাহান তার এই স্মৃতি নিয়ে কাজ করেছে। নাতাশা জাহান আমাদের এই সংকলন থেকে নতুন যোগ হয়েছিল। আমরা দেখেছিলাম যে প্রতিবাস্তব 1 প্রচুর শিল্প পাঠকদের যেমন পছন্দ হয়েছে, প্রচুর শিল্পীদের যারা নতুন করে আঁকতে চায় তাদের উৎসাহিত করেছিল। সেই ধারাবাহিকতায় নাতাশা আমাদের সাথে কাজ করা শুরু করে। এবং তারপর আমরা দেখলাম যে সে একটা চমৎকার নস্টালজিক একটা গল্প নিয়ে আসে, খুবই সুইট একটা গল্প। সেখানে যেমন ফ্যান্টাসি আছে, আছে পাওয়া এবং না পাওয়ার বেদনা, এবং সব রকমের একটা আলাপ। হেডপ্রেস নামে এই ম্যাজিক রিয়াল সাইজ অফ লাইফ কনস্ট্রা করেছিল ফাইম রিজন রাবিট। এটা চমৎকার একটা গল্প, যে মানুষের মাথার ভিতর প্রতিবাস্তবের যে ভাবনাটা, সেই ভাবনাটাকে খুব চমৎকার ফুটিয়ে তোলে। একটা বিষণ্ণ কর্মব্যস্ততার রিয়েলিটি, একটা কনজিউমারিস্ট সমাজে একটা মানুষ কাজ করতে করতে কিভাবে তার জীবনটাকে দেখছে, সেই জায়গা থেকে তার ব্যক্তিগত টানাপোড়েনের গল্পটা নিয়ে খুবই কার্টুনিস্টিক এবং চমৎকার ভাবে ফানি ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপরের কমিক্সটা আমার খুবই আপন কমিক্স। এই কমিক্সটা আমার আঁকা একটি কমিক্স, নাম ভ্রান্তি বর্ষা। এটা আমি লিখেছি, এবং মানে গল্প হচ্ছে আমার এবং আদ্রিতা কবির দুজনের এঁকেছি আমি। এই গল্পটা একটা ম্যাজিক রিয়েল গল্প, একটা জাদু বাস্তব গল্প। এই বাইরে যেমন এখন বৃষ্টি হচ্ছে, যা জায়গায় দেখা যাচ্ছে কিনা, এই এরকম একটা বর্ষাকাল নিয়ে এই গল্পটা। যে একটা বর্ষাকাল, যেখানে প্রত্যেক বর্ষাকালের শেষে একটা স্পেসিফিক দিনে একটা বৃষ্টি হয়, যে বৃষ্টিটা হচ্ছে ভ্রান্তি বর্ষা। ওই বৃষ্টিতে যারা ভিজে তারা ওই দিনের স্মৃতি ভুলে যায়। তো এই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা একটা গল্প সাজানোর চেষ্টা করেছিলাম, একটা নর্থ কেন্দ্রিক একটা ম্যাজিক রিয়েল গল্প। এই গল্পটা আমার এখন পর্যন্ত পড়া সবচেয়ে প্রিয় কাজগুলোর একটা। এরপর এই ম্যাজিক রিয়েল গল্পের পরে আছে লেখক তানজিম রহমান এবং সাবিতের আঁকায়
একটা মেটা ফিকশন, সুপার হিরো মেটা ফিকশন জনার। আমরা এখন মার্বেল ডিসির কমিক্স দেখি, সেখানে মাল্টিভার্সের পর মাল্টিভার্স, এক হিরো মরে যায় আবার ফেরত আসে। এই কনসেপ্টটাকে নতুন করে নতুন চোখে বাংলাদেশি সুপার হিরো নিয়ে তানজিম রহমান গল্পে নিয়ে এসেছেন এবং সাবির সেটা চমৎকার ভাবে এসেছেন। এখানে আছে গত সংখ্যা যেরকম ছিল সংখ্যা ব্যানার্জির সাক্ষাৎকার, এখানে আছে আওয়ার ভেরি ওন শাহরিয়ার খানের সাক্ষাৎকার। আমরা সবাই জানি শাহরিয়ার খান হচ্ছেন বেসিক্যালি স্রষ্টা। বেসিক্যালি 17 বছরে পা দেওয়া নিয়ে আমরা তার একটা দীর্ঘ সাক্ষাৎকার এখানে নিয়েছি। এখানে আছে ফানি কমিক্স, অতিবাস্তব আছে আলেয়ার মতো এক্সিস্টেন্সিয়াল হররের গল্প। এটা অধরা প্রতিশ্রুতির আঁকায় এবং লেখায়, একটা মেয়ের মেসে ঈদের ছুটিতে মেসে থেকে যাওয়া নিয়ে, এবং সেখানে একটা হরর এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা আরো ডিপার, আরো সত্তাকে নাড়িয়ে দেওয়ার মতো একটা গল্প তৈরি করে। বিস্মৃতি, এটা জাহিন এবং অরিন্দম কুন্ডুর লেখা আঁকায়। এই গল্পটা একটা সায়েন্টিফিক ডিস্টোপিয়ায় মেমোরি নিয়ে কাজ করে, কিন্তু এটা একটা রোমান্স গল্প। আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি প্রতিবাস্তবে, ফর্ম ব্রেক করার চেষ্টা করছি, এক্সপেরিমেন্টাল কাজ করার চেষ্টা করছি, নিরীক্ষামূলক কাজ করার চেষ্টা করছি। আমাদের টার্গেটটা সবসময় ছিল যে যেই নিরীক্ষামূলক কাজগুলো আমরা হয়তো সরাসরি বই হিসেবে পাঠকের কাছে আনতে পারি না, অন্তত সংকলনের ভিতরে পাঠক যেন সেই এক্সপেরিমেন্টাল কাজগুলো স্বাদগুলো পায়। তো সেই কারণে আমরা এখানে যেমন আছে লেখক জাহিদ হোসেনের লেখায় একটা কবিতা, যে কবিতাটাকে ভিজুয়ালাইজ করেছে মিশকাত ওহী। খুবই অড, খুবই নতুন ধরনের একটা বিষণ্ণ স্মৃতি এবং স্বপ্ন নিয়ে একটা কবিতা, এবং এই কবিতার ভিতরেই বিভিন্ন ফ্যান্টাসি হরর এলিমেন্ট আসতেছে এবং যাচ্ছে, এবং তার মধ্যে রয়ে যাচ্ছে দৃঢ় বাস্তবতা। তো এই ধরনের কাজ আমরা চেষ্টা করছি। এখানে তো সাইফ মাহমুদের করা কমিক্স 1, 2, 3, 6, এই কমিক্সটা সব রকম পপ কালচার, সেখানে ডাম্বলডোর থেকে শুরু করে অ্যানিমে পর্যন্ত সব ধরনের পপ কালচার নিয়ে একটা চমৎকার কি বলবো অ্যাসিড ট্রিপ গোত্রীয় কমিক্স। এরপর হচ্ছে কাজী মারুফুর রহমানের কা কমিক্সের হরর কমিক্সের সিকুয়েল, নাম হচ্ছে চাঁদের মা বুড়ি। এই কমিক্সটা একদম ফুল প্লেজের একটি হরর থ্রিলার কমিক্স, একদম পুরো থ্রিলার, একটা মিস্ট্রি আছে, এই মিস্ট্রি যেখানে সলভ হয়, এবং সেই মিস্ট্রি সলভ হওয়ার জন্য একদম পুরো সুপার থ্রিলার বলতে আমরা যা বুঝি তাই। এবার হচ্ছে ফাইমান রুমানের লাভ কফটিয়ান হরর গোত্রীয়, একটা কাল্ট হরর গোত্রীয় কমিক্স হরিৎ সাগর। এই গল্পটা খুব চমৎকার, খুবই ডিফারেন্ট একটা গল্প এই সংকলনে। এরপর আছে এই সংকলনের সবচেয়ে ইউনিক কাজ আমার মতে, সেটা হচ্ছে আকাশ কুসুম। এটা আরাম হাবিবের আঁকায় এবং আরাম হাবিব এবং মৃত্তিকার লেখায়। এই কমিক্সটার ড্রয়িং অসাধারণ ডিটেল, আপনারা দেখেও বুঝতে পারবেন যে আমাদের বিভিন্ন শিল্পীরা বিভিন্ন ফর্মে কাজ করেন, কারোটা খুবই ডিটেল, কারোটা খুবই এক্সপেরিমেন্টাল, খুবই অল্প ডিটেলের কাজ, খুবই ফ্লুয়েন্ট কাজ। তো আরহামের কাজ এখানে একদম ইন্ডাস্ট্রি গ্রেড ডিটেলের কাজ, এবং গল্পটা খুবই ইউনিক। আমরা প্রতিবাস্তব যখন করি আমরা ভেবেছিলাম যে এই ধরনের পাগলাটে উদ্ভট সারিয়াল পরাবাস্তব গল্পই আমরা চাই, যেটা আর্টিস্টরা আপন মনে আসবে, তাদের ভেতর থেকে আসবে। তো এই গল্পটা সেই ধরনের একটা গল্প, একটা পানি উঠে যাওয়া পৃথিবী, সেখানে একটা মেয়ে ভেলায় করে বিভিন্ন শহরের ধ্বংসাবশেষ ঘুরে বেড়াচ্ছে, এবং তারপর কি হচ্ছে, সে কোনো একজনের কথা হচ্ছে, সে কে, সেটা নিয়ে এই গল্পটা অসম্ভব ডিটেলে একা। বরং আমি সত্যি বলতে এখানে এই প্রিন্টে তার ড্রয়িং জাস্টিফাই করা হয়নি। ইভেন এই প্রিন্টে আপনি দেখবেন যে হাতে নিয়ে দেখলে বুঝবেন কি পরিমাণ ডিটেলে চমৎকার খরচ আঁকা। এরপর আছে আবিদ রেজা রঙ্গনের আঁকায় এবং ওয়াসি আহমেদের লেখায় পুরো দুস্তুর গোর সহ একটি হরর বেলুন। যারা গোর ধরনের জুঞ্জিত গোত্রীয় কমিক্স পছন্দ করেন তারা হয়তো এইটা পরে একটা আনন্দ পাবেন। এবং একদম শেষের দিকে আছে আমাদের খুবই ট্যালেন্টেড শিল্পী সামিরের লেখা এবং আঁকায় একটি হরর গল্প, বাট গল্পটা খুবই অদ্ভুত। পাড়ার ক্রিকেট থেকে শুরু হয়ে খুবই নির্দেশিত গল্প ধীরে ধীরে হরর টার্ন নেয়, এবং গল্পটা আমার খুবই পছন্দের। এরপর বলেছিলাম গল্প ছবির ভাষা নামে একটি নিবন্ধটা, সেটা আছে। এছাড়া আছে বোবা নামে একটা ছোট গল্প, এবং সবকিছু এই প্রতিবাস্তব স্বপ্ন এবং স্মৃতি, যার নামে আমরা গল্প জিন জিদার মোয়েবিয়াস, আমি বানান উচ্চারণটা ভুল করতে পারি। এটা হচ্ছে ইউরোপ কমিক্সের সবচেয়ে বড় প্রবাদ পুরুষ মোয়েবিয়াসকে নিয়ে একটা লেখা। তিনি হচ্ছেন পরাবাস্তব গোত্রীয় কমিক্সের প্রবাদ পুরুষ ধরা যায়। তার এক গাদা কমিক্স আমরা পড়েছি, আমরা তাদের অনেক বড় ফ্যান ঢাকা কমিক্স। তার কমিক্স দিয়ে আমরা কমিক্স সংকলনটি শেষ করেছি। এই হলো আমাদের প্রতিবাস্তব স্বপ্ন এবং স্মৃতি। এবং শেষমেশ এটাও যখন বেরিয়ে গেল, এটা বেরিয়েছিল 23 সালের ডিসেম্বরের 1 তারিখ। 24 সালে জানি যে আমাদের বাংলাদেশে আমরা নতুন বেশ কিছু বাস্তবতার মুখোমুখি হচ্ছে। আমাদের একটা
রাজনৈতিক পালাবদল ঘটেছে এবং সেই পালাবদলের জন্য প্রচুর সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে। একটা অভ্যুত্থানের সরাসরি দর্শনার্থী ছিলাম আমরা, অনেকে সেখানে অংশগ্রহণ করেছি এবং সেই অভ্যুত্থান পরবর্তী একটা টালমাটাল সময় আমরা এখনো আছি এবং সেই অভ্যুত্থান পরবর্তী সময়টা এখনো আমরা অনেক রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। বাট শিল্পীরা সবসময় তাদের কমন স্ট্রাগলের কথাটাই বলে, তাদের গল্পে, তাদের ছবিতে, তাদের কমিক্স, তাদের ন্যারেটিভে সেই গল্পগুলোই আছে। আমরা যেরকম জানি যে সেই অভ্যুত্থানে কার্টুনিস্টরা প্রতি রেখেছিলেন, সেভাবে এই কার্টুনিস্টরা, কমিক আর্টিস্টদের ভিজুয়াল মাধ্যমে যেভাবে আঁকা হয়েছিল, সেই ধারাকে আমরা আরো এগিয়ে রাখতে আমরা চেষ্টা করেছি। এবারের প্রতিবাস্তব 2024 সালের প্রতিবাস্তব, যেটা ফেব্রুয়ারি মাসে বেরিয়েছে, প্রতিবাস্তব কমিক সংগ্রহ 2025 দ্রোহ ও প্রেম। আমরা চেষ্টা করেছিলাম যে এই দ্রোহের হাওয়া এই বাংলাদেশে এসেছে, বাংলায় এসেছিল, সেই দ্রোহের হাওয়া নিয়েই, সেই বাতাসটাকেই আমরা যেন দিয়ে রাখতে পারি। সে কারণে সেই দ্রোহ নিয়ে গল্প। এই দ্রোহ শুধুমাত্র রাজপথের বিদ্রোহ না, এই দ্রোহ যে কোনো প্রকার রেজিস্ট্যান্স, যে কোনো প্রকার প্রতিবাদ, সেটা অন্যায়, সেটা যে কোনো প্রকার অন্যায়, সেটা যে কোনো কর্তৃত্ববাদের বিরুদ্ধে, যে কোনো প্রকার চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এবং সেই প্রতিবাদের মাঝেই মানুষের সাথে মানুষের যে প্রেম এবং ভালোবাসার সম্পর্ক, যে ভালোবাসা খুঁজে নেওয়া, সেখান থেকে দ্রোহ প্রেম। আপনারা মনে করে দেখবেন 24 সালে যখন বাংলাদেশে অভ্যুত্থান পরিবর্তনের সময়, তখন ওই বাংলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনাটা, ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল এবং সেই বাংলাতেও অসংখ্য মানুষ রাস্তায় নেমে এলো বিচারের দাবিতে, অনেকটা আমাদের বাংলার মতো, আমাদের এই পানের মতো। তো সে কারণে আমরা চেষ্টা করেছিলাম যে এই কমিক্সের নতুন কিছু আনতে, যে আমরা যেহেতু এর আগে বিভিন্ন নতুন ফর্ম নিয়ে এসেছি, আমরা চেষ্টা করছি এবারে শুধুমাত্র এই বাংলায় আটকে না থেকে আমরা কলকাতার শিল্পীদের, পশ্চিমবঙ্গের শিল্পীদের দিকে হাত বাড়িয়ে দিতে, যে আমরা এখানে আমাদের দ্রোহ প্রেম নিয়ে কমিক্স করছি, আপনারা কি করতে চান কিনা। তো আমাদের খুবই খুশি সংবাদ যে ওই পারে আমাদের কমিক্স খুবই পছন্দ করা অনেক শিল্পী আছে আমাদের সাথে, এর আগেও বারবার কাজ করার আগ্রহ দেখিয়েছেন। তো তারা এবারে আমাদের সাথে কাজ করেছেন এই প্রতিবাস্তব দ্রোহ ও প্রেমে। অনেক কলকাতা শিল্পী, অনেক পশ্চিমবঙ্গের শিল্পী এখানে আমাদের সাথে কাজ করেছেন। এখানে আছে বেশ কিছু স্টিকার, আমি যদি দেখাই। কমিক্সে শুরু হচ্ছে বারান্দা নামে একটা কমিক্স দিয়ে, এটা আজিদা কবিরের লেখা এবং অধরা পদ্ধতির আকার একটি কমিক্স। কমিক্সে একটা রুমের ভিতর যেটা মানুষের বেশ কিছু জীবনের কিছু মুহূর্ত নিয়ে, যে মুহূর্তগুলো মানুষের মন ছুঁয়ে যাবে, মানুষ খুবই দুঃখজনক, বেদনাদায়ক কিছু মুহূর্তের মুখোমুখি হয় মানুষ। কিভাবে এই গল্পগুলো আমরা বারবার মনে করে দেয় যে কিভাবে কোন সময়টা আমরা পার করে রেখেছি এবং মানুষ কিভাবে মারা গিয়েছিল এবং মৃত মানুষের স্মৃতি কিভাবে মানুষকে পোড়ায় এবং কিভাবে আমাদের ভিতরে বিদ্রোহটা দিয়ে রাখতে পারে, সেটা নিয়ে এই গল্পটা। তারপরের গল্পটা হচ্ছে ও হোক কলরব, এটা পশ্চিমবঙ্গের শিল্পী চারবাগ দীপ্তর আঁকায় এই কমিক্সটি, রাতের দখলে মেয়েরা, সেটা নিয়ে। এরপরে আছে খুঁজে পাবো না নামে সাবিতের মেয়েরা সিদ্দিকী সাবিতের একটি কমিক্স। এই কমিক্সের মধ্যে বেসিক্যালি একটা ফানি ওয়েতে পুরো আন্দোলনের সময়কার, আন্দোলনের তাকে যেভাবে রাখা হচ্ছে এবং একই সাথে রোমান্সের গল্প বলা হয়েছে, যেটা খুবই ইউনিক। এই কারণে আমরা বলি যে আমাদের শিল্পীরা খুবই ভিন্ন চোখে দেখতে পারে এবং আঁকাটা বেশ অ্যানিমে করতে, একটা ফানি ওয়েতে আঁকা এবং খুব চমৎকার স্টাইলে আঁকা এবং সেটার মধ্যে একই সাথে যেরকম বেদনার মুহূর্ত আছে, একই সাথে না পাওয়ার গল্প আছে, একই সাথে দ্রোহ আছে, একই সাথে সেই রোমান্স, সেই প্রেমটা আছে। আমরা যখন রেজিস্ট্যান্সের গল্প বলি বা প্রতিবাদের কথা বলি, সেই প্রতিবাদ শুধুমাত্র কোনো সরকারের বিরুদ্ধে নয়, বরং সকল প্রকার অন্ধত্বের বিরুদ্ধে, সেটা আমরা জানতে পারি এই চোখ দেখানো আলো এই কমিক্সটা থেকে। এটা ফাহিম রেজওয়ান রাবিদের আঁকা একদল মথের গল্প, যে মদের দেশে বা মদের সমাজে আলোকে, লাইট বাল্ব পূজা করাটাই মূল ধর্ম। তো এই অন্ধবিশ্বাস এবং বিশ্বাস কখন অন্ধবিশ্বাসে পরিণত হয় এবং সেটা কিভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া হতে পারে, সেটা নিয়ে এই কমিক্সটা করা। খুবই ফ্যান্টাসি করছে ভাবে আঁকা, চমৎকার ভাবে আঁকা। সেটা নিয়ে ফাহিম রেজওয়ান রাবিদ বেশ কিছু ক্রিটিক করে গেছেন, বেশ পলিটিক্যালি বেশ কিছু ক্রিটিক এখানে করা হয়েছে। এরপর আছে কলকাতার, পশ্চিমবঙ্গের বেশ বিখ্যাত শিল্পী হর্ষমোহন চট্টোপাধ্যায়ের এটি কমিক্স, কিভাবে ক্ষমতার পালাবদল হয় এবং পালাবদল কি আদৌ কোনো নতুন ক্ষমতার নিদর্শন তৈরি করতে পারে কিনা, নতুন কোনো শুভ দিনের উদয় হয় কিনা এই পালাবদল থেকে, সেই প্রশ্ন দেখে লেখা। সেই হাউস নামে এই কমিক্সটি আরাফের আঁকা, রেদওয়ান আহমেদ আরাফের আঁকা এবং জাওয়াদ মাহমুদ রাতিনের, আমি ভুল করেছি, রেদওয়ান আহমেদ আরাফের লেখা এবং জাওয়াদ মাহমুদ রাতিনের আঁকা এই কমিক্সটি। এই কমিক্স হচ্ছে আমাদের এই বাংলাদেশেরই একটা ভিন্ন আন্দোলন নিয়ে, একটা ফিকশনাল আন্দোলন নিয়ে করা।
যে আন্দোলনে একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ এই সার্ভেইলেন্স, এই গুম, এই তুলে নিয়ে যাওয়া, যখন মানুষকে চুপ করে দেওয়া, এইটা নিয়ে একটা স্পাই থ্রিলার গতির একটা কমিক্স, যেখানে আসলে এই স্পাই না হলে একটা ইনফরমেন্ট থ্রিলার গতির একটা কমিক্স। বাবাইয়ের জানলা, এটা গল্প হচ্ছে মনোজিৎ চট্টোপাধ্যায়ের এবং ছবি সুরজ দাসের। এটা আরো ম্যাজিক্যাল ঘরানার একটা গল্প, যেটা আসলে আমাদের মনের ভিতরে বেশ কিছু অনুভূতিকে, প্রতিবাদের অনুভূতিকে, পারা না পারার অনুভূতিকে জাগিয়ে তোলে। টুলেট নামে এই গল্পটা সৌন্দর্য ধারা আঁকা, এটা ও সৌন্দর্য ধারা আমাদের এই সংকলনের নতুন শিল্পী, বাংলাদেশের শিল্পী। উনিও এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে একটা রোমান্স গল্প তৈরি করার চেষ্টা করেছে, কারণ মূল প্লটটা রোমান্স। এছাড়া বিভিন্ন রেজিস্ট্যান্স প্রতিবাদের গল্প এই কমিক্সে এসেছে, চমৎকার ভাবে এসেছে। আমরা সবসময় বলেছি যে প্রতিবাস্তব অন্য একটা গল্প, ভিন্ন চোখে গল্প বলতে চায়, তো সেই কারণেই ৭১-এর আরেকটি গল্প, এই গল্পটি কমিক্সটি এঁকেছে মংসনাই, এবং গল্পটি এটি সত্য ঘটনা অবলম্বনে, কুয়াকাটা রাখাইন পল্লীর একজন বৃদ্ধার মুখ থেকে শোনা গল্প অবলম্বনে, তার এক্সপিরিয়েন্সে ৭১-এর খুবই ভিন্ন একটা গল্প। রাখাইন পাড়ায় কিভাবে ৭১-এ পাকিস্তানি মিলিটারি এসেছিল এবং তখন মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন, এবং সে সময় এই বৃদ্ধা, সেই সময় সে ৩ বোনের ছোট বোন ছিলেন, সেই সময় তার পালিয়ে বেড়ানোর গল্প, যে গল্পটা শিক্ষা একটা ফিকশনাল বাঁক নাই। এরপর আছে সুযোগ বন্দ্যোপাধ্যায়, রাস্তা রায়খাদ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, তিনি তার সমাজের অন্ধকারের একটা অংশকে এই গল্পে তুলে এনেছে। নাতাশা জাহানের গল্প, আমরা বলছিলাম যে যখন আন্দোলন হয়, যখন প্রতিরোধ হয়, তখন আমাদের শিল্পীরা বসে থাকে না, তো অনেক শিল্পী নিজে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এবং এখনো তারা তখন যেরকম প্রতিবাদ করতেন এখনো সেরকম প্রতিবাদ করে যাচ্ছেন না। শিল্পী নাতাশা জাহান সেরকম একজন। তো তিনি তার এক্সপিরিয়েন্সটা, তার মনস্তাত্ত্বিক টানাপোড়েন গত জুলাই অভ্যুত্থানের সময় এবং তার অ্যাকচুয়াল আন্দোলনের সময় টানাপোড়েন নিয়ে, পালিয়ে বেড়ানো নিয়ে এই কমিক্স থেকে গেছে। খুবই ট্রমাটিক, খুবই নিজস্ব, খুবই আপন এই কমিক্সটা। এরপর আছে এই কমিক্স, এই সংকলনের সবচেয়ে সিগনিফিকেন্ট গল্পগুলোর একটা, লাশের মিছিল। আমরা মাউস, আর্ট স্পিগেলম্যানের মাউসের গল্প জানি, মাউসের গ্রাফিক নভেলটির কথা জানি। সেখানে এটা একটা মাউস ইন্সপায়ার্ড হয়ে, মাউস অর্থাৎ আর্ট স্পিগেলম্যান নাৎজি ক্যাম্পের ঘটনাগুলোকেই তার বাবার গল্প থেকে শিল্পী আর্ট স্পিগেলম্যান বিড়াল এবং ইঁদুরের মাধ্যমে, বিভিন্ন প্রাণীর মাধ্যমে, অ্যানথ্রোপোমরফিক ড্রয়িং এর মাধ্যমে নিয়ে এসেছিলেন। লেখক এবং শিল্পী জুনায়েদ এখানে সেই কাজই করার চেষ্টা করেছেন। লাশের মিছিলে তিনি নেকড়ে, তিনি কুকুর এবং বিড়াল, এই ধরনের একটা ইঁদুর বিড়াল দৌড়ঝাঁপের জায়গা থেকে এই ছাত্রদের আন্দোলন এবং পুলিশ এবং পেটোয়া বাহিনীর আক্রমণকে এখানে আঁকতে চেয়েছেন। খুবই স্কেচি ওয়েতে আঁকা, খুবই চমৎকার ভাবে আঁকা। আমরা জুটোপিয়ায় যেরকম ক্যারেক্টার দেখি অনেকটা এভাবে দেখতে পারি, বাট গল্পগুলো আরো সিরিয়াস, আরো ডার্ক, এবং আপনারা এর মাধ্যমে আমাদের বাংলাদেশে সম্প্রতি হয়ে যাওয়া অনেকগুলো ঘটনার সাথে মিল পাবেন। এরপর আছে আমার করা কমিক্স শুরুতে, এটা কমিক্সে এই সংকলনের ছোট কমিক্স গুলোর একটা, মাত্র 7 পৃষ্ঠায় আমি একটা গল্প বলার চেষ্টা করেছি। কোনো সরাসরি কোনো পলিটিক্যাল, সরাসরি কোনো হিস্টোরিক্যাল কাজে না গিয়ে আমি একটা মিথিক্যাল, একটা পৌরাণিক গল্পের মাধ্যমে একটা প্রমিথিউস গোত্রীয় একটা ফিগার, প্রমিথিউস, ইকারাস, এই ধরনের পৌরাণিক গল্পগুলোর মতো একটা পৌরাণিক গল্প তৈরি করার চেষ্টা করেছি। এই গল্পটা এক ধরনের রেজিস্ট্যান্সের কথা বলে, একটা প্রতিবাদের কথা বলে, এক ধরনের সার্ভেলেন্সের বিরোধিতা করার কথা বলে। এবং এই সংকলনের সবচেয়ে শেষ গল্প এবং সবচেয়ে বড় গল্প স্প্লিন্টার, এটা সুনিত্য সম্ভার গল্পের আঁকা এবং লেখায়। এই গল্পটি হুবহু প্রত্যক্ষদর্শীর বয়ানে অভ্যুত্থানে অংশগ্রহণ করা, কিভাবে একটা ছেলে সরাসরি না চাইতে অভ্যুত্থান জড়িয়ে গেল, অভ্যুত্থানের মধ্যে কি হলো এবং শেষমেশ কি হলো সেটা নিয়ে তার ট্রমা, অভ্যুত্থানের সরাসরি অ্যাকশন গুলো, ট্রমা গুলো, অ্যাকচুয়ালি পুলিশের ধাওয়া খাওয়া, মানুষকে মরতে দেখা, সবগুলো গল্প সরাসরি চক্ষুষ স্মৃতির মধ্যে থেকে গল্প গেছে। এবং তারপর অভ্যুত্থান যখন হয়ে গেল তখন সে নিজেকে কি প্রশ্ন করছে, সেই জায়গা থেকে গল্পটা এখানে হয় এবং গল্পটা এখানে শেষ হয়। তো এই আমাদের প্রতিবাস্তব দ্রোহ প্রেম। প্রতিবাস্তব আমাদের জন্য একটা খুবই লম্বা জার্নি, যে জার্নি আমাদেরকে শেখায় যে আমরা যখন একা কমিক্স করি তখন জিনিসটা কত কঠিন, এবং আমরা যখন সবাই মিলে কমিক্স করি, সব শিল্পীরা একসাথে হই, সব লেখক শিল্পীরা একক মেলবন্ধনে কাজ করি, তখন জায়গাটা কত চমৎকার হয়। পাঠক আমাদেরকে কত চমৎকার ভাবে গ্রহণ করে, আমরা কিভাবে পাঠক থেকে শুরু করে অন্যান্য শিল্পীদের ইন্সপায়ার করতে পারি। আমাদের প্রচুর শিল্পী আছে যারা
বলেছে যে তারা এখান থেকে আরো কাজ করতে চায়, তারা সামনের প্রতিবাদটা কাজ করতে চায়। একই সাথে আমি পাঠকদের ধন্যবাদ দিতে চাই যে তারা প্রথম প্রতিবাদটা যখন আমরা করি তখন আমাদের ভাবনা ছিল না যে এটা এত চমৎকার মানুষ পাঠকের রেসপন্স আসবে, এবং আমরা ভেবেছিলাম যেটা একটা ওয়ান অফ থিং, এটা আমরা সব আর্ট শিল্পীরা মিলে আমাদের পছন্দের জন্য করলাম, যদি এটা সেল হয় ভালো, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া, এর চেয়ে বেশি আমাদের কিছু পাওয়া নেই। কিন্তু পাঠকদের চাহিদা এবং পাঠকদের উৎসাহ এবং ক্রিটিকদের উৎসাহ এবং সমালোচকদের উৎসাহ এবং যারা বই রিভিউ করে তাদের উৎসাহ এবং সবখান থেকে আমরা এত উৎসাহ পেয়েছি, সে কারণে আমাদের বাস্তব 1 থেকে শুরু করে সেটা 2 এবং 3, মানে সব মিলিয়ে প্রায় আপনার এখানে 300 300 200 600 প্রায় 1000 পৃষ্ঠার কাছাকাছি একটা সংকলনের মোট পৃষ্ঠা আমাদের এসে দাঁড়িয়েছে, যেটা আমাদের জন্য মাত্র 3 বছর আমাদের জন্য অবিশ্বাস্য একটা কাজ, অবিশ্বাস্য একটা এক্সপিরিয়েন্স। সেই জন্য আমরা পাঠকদের প্রতি কৃতজ্ঞ, সবার প্রতি কৃতজ্ঞ এবং যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এই প্রতিবাস্তব একটা এখন স্টকে নেই, কিন্তু প্রতিবাস্তব 2 এবং 3 দুইটাই এখন পাওয়া যাচ্ছে অনলাইনে। ঢাকা মুক্তির পেজে সম্ভবত দুটো একসাথে অর্ডার করলে কোনো ডিসকাউন্টও থাকতে পারে, আমি ঠিক শিওর না, ডিসকাউন্ট থাকার কথা। তো আপনারা যদি চান যে এই গল্পগুলো ঘেঁটে দেখতে বাংলাদেশের শিল্পীরা কেমন আঁকে, বাংলাদেশের কমিক শিল্পীরা কতটুকু সম্ভাবনাময় পর্যায়ে আছেন, এবং তার সাথে শেষ বইটার ভিতরে কিভাবে পশ্চিমবঙ্গের শিল্পীরা হাত মিলিয়েছেন, সেটা যদি আপনারা দেখতে চান, আমি আহ্বান থাকবে বইগুলো নেড়ে চেড়ে দেখার, চ্যানেল কিনতে পারি। এবং সবার প্রতি আবারও ধন্যবাদ এত শুভকামনা দেওয়ার জন্য। প্রতিবাস্তবের জয় হোক, আমরা সামনে চাই, এখন বা ভবিষ্যৎ যখনই হোক, পরের প্রতিবাস্তবে আমরা হয়তো আরো কিছু দিতে পারি যদি আমাদের ওই সময়টা চলে আসে। সবাইকে অনেক ধন্যবাদ।